কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। এইসব করো না প্লিজ। অন্যের বউয়ের হাত ধরেছি নাকি? আচ্ছা, নিজের বউয়ের হাত ধরলেও ফতোয়া জারি হয় নাকি আজকাল? পলাশের কথা শুনে মুখে একটা বিরক্তির ভাব এনে রিমি হাতটা ছাড়িয়ে নিল। ফিসফিসিয়ে বলল, ড্রাইভার দেখতে পাবে তো। পলাশ ফিক করে হেসে উঠল। রবিদা আমাদের বাড়ির বহু পুরনো ড্রাইভার। এসব ব্যাপারে উনি হেব্বি বিশ্বস্ত। পেছনে কি হচ্ছে তাতে ওর বিন্দু মাত্র কিছু যায় আসে না। ও এখন শুধু সামনের রাস্তার দিকেই তাকিয়ে আছে। পলাশের কথা শুনে রিমির ভুরু কুঁচকে গেছে। দাঁড়াও, এক্ষুনি দেখাচ্ছি। একটু থেমে বলল, রবিদা, এই গাড়িটা একটু দাঁড় করাও তো, বাথরুমে যাব। স্টিয়ারিং ধরে নিরুত্তাপ হয়ে গাড়ি চালাচ্ছে 50 ঊর্ধ্ব মানুষটা। পলাশ আবার কাঁধ ধরে একটু ঝাঁকিয়ে বলল, রবিদা, একটু গাড়িটাকে দাঁড় করাও। পিঠ একেবারে ধরে গেছে গো রবিদা, একটু দাঁড় করাও। পিছন দিকে মুখ না ফিরিয়ে বলল, আচ্ছা, সামনে একটা ধাবা আছে, ওইখানে দাঁড় করাচ্ছি। রিমির দিকে তাকিয়ে ভুরু একবার নাচিয়ে বলল, কি কি বলেছিলাম? রিমি শটটাকে একেবারে খাদে নামিয়ে বলল, কানে কম শোনে? তা একটু শোনে, কিন্তু তার জন্য আবার এটা ভেবো না যে পেছনের হর্নের আওয়াজ সে শুনতে পাবে না। ও গাড়ির সিটে বসলে অন্য মানুষ। গাড়ি চালাতে ভীষণ ভালোবাসে লোকটা। আগে রবিদার বাবা তপন কাকুই আমাদের বাড়িতে ড্রাইভার ছিলেন। কাকু বাবাকে কোর্টে নিয়ে যেতেন। তখন থেকে দেখতাম রবিদা বাবার পাশে বসে ড্রাইভিংয়ের খুঁটিনাটি দেখত। তারপরে কাকুর একদিন শরীর খারাপ হতেই রবিদাই তবে থেকে কাজ করে যাচ্ছে। ক্যাঁচ শব্দ করে গাড়িটা দাঁড়ালো একটা ধাবার সামনে। পলাশ আর রিমি এগিয়ে যায় ধাবার দিকে। চা আর ডিম টোস্ট খেয়ে ওরা আবার গাড়িতে এসে বসল। আর কতক্ষণ সময় লাগবে? রবি কবজিটা উল্টে দেখে বলল, দেখো, আর ঘন্টা দুয়েক লাগবে শীতল গ্রামে পৌঁছতে। রুক্ষ পাথুরে জমির ওপর দিয়ে লাল ধুলো উড়িয়ে গাড়ি এগিয়ে চলল। রবি বলল, সামনের রাস্তাটা খুব খারাপ। ওইদিকে ওই নয়নাজুলির বাঁধের মেরামতের কাজ চলছে। আমাদের মরাগড়ের ভেতর দিয়েই যেতে হবে। মরাগড় কি? রিমি বেশ জোরে বলে উঠল, হ্যাঁ, মরাগড় একটা গ্রাম। ওই গ্রামের লোকেরা নিজেদের বাড়িতে আত্মীয় স্বজনদের কবর দিত, তাই থেকেই ওই গ্রামের ওই রকম নাম। অদ্ভুত নাম একখানা। রবি কোনো উত্তর দিল না। শক্ত হাতে স্টিয়ারিং ধরে গাড়ি চালাচ্ছে। উঁচু নিচু পথে গাড়িটা লাফাতে লাফাতে চলেছে। তোমরা ধরে বসো, এই রাস্তাটা ভালো না, কিন্তু আর কোনো উপায়ও তো নেই। এই কি ব্যাপার বলো তো? পলাশের প্রশ্নে রবি বলল, ধাবার বাইরে দুজনের সঙ্গে কথা হলো, এই গ্রামটা খুব একটা ভালো না। কথাটা শেষ হওয়ার আগে রিমি দেখল মাটির বাড়িগুলোর গায়ে আলকাতরা মতো কালো রং করা। চারিদিকে কেউ নেই। গা শিরশির করে উঠল। ভর দুপুরে রাস্তা এত ফাঁকা। রবি গাড়ির ব্রেক জোরে চাপতে গাড়িটা শব্দ করে দাঁড়িয়ে পড়ল। রিমির মাথাটা ঠুকে যায়। ভয়ার্ত কণ্ঠে রবি বলল, শিগগিরই গাড়ির কাঁচ তুলে দাও। পলাশ বিরক্ত হয়ে বলল, কি হয়েছে এটা? কি পরিষ্কার করে কিছু বলছো না কেন? হ্যাঁ, ওরা দেখল রাস্তাটা অপেক্ষাকৃত সরু হয়ে গেছে। রাস্তার পাশে গাছগুলো এমনভাবে মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে, দূর থেকে দেখলে গুহার মতো মনে হয়। রিমি এত অবাক হয়ে গেছে যে গাড়ির কাঁচ তুলতেই ভুলে যায়। অবাক হয়ে বাইরে তাকিয়ে আছে। হঠাৎ করেই বাইরের প্রকৃতি কেমন যেন ঠান্ডা হয়ে এসেছে। যদিও অক্টোবর মাস, তবুও এত ঠান্ডা মনে হচ্ছে যেন জানুয়ারি মাসের কোনো সকালে ওরা পৌঁছে গেছে। হঠাৎ তো ঠান্ডা লাগছে কেন? রবি পেছনে না তাকিয়ে বলল, শিগগিরই জানলাটা বন্ধ করো। রিমি তাড়াতাড়ি জানলাটা বন্ধ করল।
সামনের দিকটা কেমন ঘোলাটে অন্ধকার হয়ে রয়েছে, যেন মনে হচ্ছে সূর্য এখনো ওঠেনি। চারিদিক থেকে দলা দলা ধোঁয়ার কুণ্ডলী যেন রাস্তার মাঝখানে নেমে এসেছে, আর কিছু দূরে একজন মহিলা বড় একটা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে ওই সরু রাস্তা দিয়ে শাঁ শাঁ করে ছুটে চলল ওদের গাড়ি। পলাশ ওর হাতটা ধরে বসে আছে। রবিদা, রবিদা, এই এত জোরে চালাচ্ছ কেন? এই দুর্ঘটনা হবে তো। এবার পলাশের গলা কেঁপে যায়। রবি ঠান্ডা স্বরে বলে, দেখলে না সামনের ওই মহিলা হাওয়ায় মিলিয়ে গেল। ওরা দুজন দুজনের দিকে তাকালো। রিমি চিৎকার করে ওঠে। গাড়ির বাইরে দেখল ঘোমটা পরা সেই মহিলা 80 স্পিডে ছুটে চলা গাড়ির সঙ্গে দৌড়চ্ছে। রবি গাড়ির গতিবেগ আরো বাড়িয়ে দিল। বৌদি, ওই দিকে তাকাবেন না। ভেবেছিলাম দিনের বেলা ভয় নেই, কিন্তু রিমি ঠক ঠক করে কাঁপছে। সামনে একটা বড় বট গাছ। গাড়িটা বট গাছ পার করতেই সেই মহিলা অদৃশ্য হয়ে গেল। পলাশ ভয়ার্ত কণ্ঠে বলল, ওই মহিলা কোথায় গেল? রবি একবার পাশে তাকিয়ে বলল, ওই গ্রামে কোনো লোক থাকে না, জনহীন গ্রাম। দিনের বেলা এই অবস্থা, রাতের বেলা ভাবতেও ভয় লাগছে। তবুও আমার ওপর বিশ্বাস রাখো, আর 10 মিনিট লাগবে এই রাস্তা পার হতে। ধূসর কুয়াশা যেন ঘুমন্ত দৈত্যের মতো আলখাল্লা বিস্তার করে রাস্তাটাকে ঢেকে রেখেছে। ওদের গাড়িটা দুরন্ত বেগে ছুটে যাচ্ছে, একের পর এক বাঁক পার হচ্ছে। দুজনেই নিঃশ্বাস বন্ধ করে বসে রয়েছে। কিছু দূরে একটা আলোর আভা দেখে বুঝতে পারল সামনে একটা গাড়ি আছে। পলাশ পেছন থেকে বলল, সামনে গাড়ি আছে রবিদা। রবি ছোট্ট করে উত্তর দিল, দেখেছি। সেই গাড়িটার ফগ লাইট জ্বলছে। রিমি পেছন থেকে বলে, এই কারণেই তোমার মা বারবার করে বলছিল সাবধানে আসতে। এইবার বুঝলাম। রবি তখনও শক্ত হয়ে গাড়ি চালাচ্ছে। কিছু দূর এগোতেই আকাশে কালো মেঘ ঘনিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। রবি মুখ থেকে একটা বিরক্তির শব্দ বের করে বলল, যা তেরে, এ শুরু হলো আর এক অত্যাচার। বৃষ্টি শুরু হতেই গাড়ির গতিবেগ কমে গেল। সামনে একটা চুলের কাঁটার মতো বাঁক। সামনে ষাঁড় বাঁধা সব গাড়ি ধীরে ধীরে এগোচ্ছে। রিমি নিঃশব্দে চোখের জল ফেলছে। সেটা দেখে পলাশ বলল, ভয় পেও না, আমি আছি তোমার সঙ্গে। সামনের গাড়িগুলো বাঁক পেরিয়ে চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। রিমিদের গাড়িটা ওই বাঁকের সামনে এসে দাঁড়াতেই মনে হলো যেন একটা অদৃশ্য কাঁচের দেওয়াল ওদের গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। রিমি দুহাতে চোখ ঢেকে নিল, কিন্তু কিছুক্ষণ পরেই দেখলো খুব স্বাভাবিকভাবে গাড়িটা সেই বাঁক পেরিয়ে বড় রাস্তা ধরেছে, আর সাথে সাথে পরিবেশ বদলে গেছে। আকাশের মেঘগুলো সরে গিয়ে এখন আবার সূর্যের মুখ দেখা যাচ্ছে। ওরা দেখলো ওদের গাড়িটা গ্রামের রাস্তা ছাড়িয়ে আবার হাইওয়েতে উঠেছে। রবি গাড়ির গতিবেগ আবার স্বাভাবিক করে চালাতে লাগলো। আর কোনো ভয় নেই, আমরা শীতল গ্রামে পৌঁছে যাব ঘন্টা দেড়েকের মধ্যে। আসলে ওই রাস্তাটা কেউ ব্যবহার করে না, বাঁধের কাজ হচ্ছে, তাই ওই গ্রামের রাস্তাটা ধরতে হলো। রিমি আবার চিৎকার করে উঠতেই গাড়িটা ব্রেক কষে দাঁড়িয়ে গেল। ওরা সবাই দেখলো গাড়ির কাঁচে কারোর পায়ের ছাপ। রবি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে জল দিয়ে সেগুলো ধুয়ে দিল। গাড়ি আবার চলতে শুরু করেছে। রবি বলল, আগে মরাগড় গ্রামে এক আদিবাসী গোষ্ঠীর বাস ছিল। কিছু বছর আগে হঠাৎ করে এক মারণ রোগে গ্রাম খালি হয়ে যায়। লোকগুলো সে সময় ওই মাটিটুকু পায়নি, আর ঠিক তারপরেই শুরু হয় ওই রকম অলৌকিক কাণ্ড কারখানা। রাতের বেলা তো ওই রাস্তা ধরাই যায় না, দিনের বেলা বলে সাহস করে গাড়িগুলো ঢুকেছিল। ভাগ্যিস ধাবায় ওই ড্রাইভার বলেছিল।
কোনোভাবেই গাড়ি থামাবে না, গাড়ির কাঁচ উঠিয়ে একেবারে দৌড়ে বেরিয়ে যাবে। মাসখানেক আগে একটা গাড়ি ওই পথে ঢুকে পড়েছিল, দেখলো রাস্তায় দুজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। ওরা ভাবলো যে হয়তো কোনো বিপদে পড়ে সাহায্য চাইছে। কাঁচ নামাতেই বলেছিল সামনে বড় রাস্তায় ছেড়ে দিতে। তারা পথ ভুল করে এই রাস্তায় এসে গেছে নাকি। গাড়িতে দুজনের মতো জায়গা ছিলই, ওরা দুজন পেছনে বসে পড়ল। গাড়িটা আবার কিছুক্ষণ চলার পর দেখলো সেই দুইজন মহিলা মাঝ রাস্তায় দাঁড়িয়ে আবার ওদের কাছ থেকে সাহায্য চাইছে। পেছনে ফিরে দেখে পেছনের সিট একেবারে খালি। তারপর সারা রাত ওই গ্রামের মধ্যে ওরা চক্কর কেটেছে, আর প্রতি 500 মিটার পর পর দেখেছে দুজন মহিলা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ওদের কাছে সাহায্য চাইছে। ভোর রাতে ওদের গাড়িটা হাইওয়ের পাশে গাছে ধাক্কা মেরে বন্ধ হয়ে যায়। খুব বেশি আঘাত লাগেনি, কিন্তু সবাই বলে ওই দুর্ঘটনা না ঘটলে ওরা আর ওই গ্রাম থেকে বের হতে পারতো না। গাড়ি আবার নিজের মতো চলতে লাগলো। পেছনে বসে ওরা দুজনেই ঘুমিয়ে পড়েছে। যখন ঘুম ভাঙলো তখন গাড়িটা একটা হোটেলের সামনে এসে দাঁড়িয়েছে। রবি বলল, একটু চা খেয়ে নিয়ে আবার স্টার্ট করব। সামনে আর কোনো হোটেল নেই, আমরা এবার সোজাসুজি পৌঁছে যাব গ্রামে। সূর্যটা দিগন্ত রেখা ধরে ধীরে ধীরে যেন মাটির গভীরে প্রবেশ করছিল। শীতকালে সন্ধেটাও খুব তাড়াতাড়ি হয়। গ্রামে ঢোকার মুখে আর এক বিপত্তি উপস্থিত। দুটো গাছ আড়াআড়িভাবে রাস্তার ওপর পড়ে রয়েছে। অনেকক্ষণ হর্ন দেওয়ার পরেও কোনো লোককে আসতে না দেখে রবি নিচে নেমে দেখে বলল, মনে হয় আজকালের মধ্যে ঝড় হয়ে গাছগুলো রাস্তায় পড়ে রয়েছে। সন্ধে হয়ে গেল, কাউকে পাবো না মনে হচ্ছে। একটু থেমে আবার বলল, এক কাজ করো তোমরা, এখান থেকে হেঁটে বাড়ি পৌঁছাও, আমি ঘুর পথ দিয়ে গাড়িটাকে নিয়ে আসছি। ওরা নেমে গেল মাঠের মধ্যে। দূর প্রান্তর পেরিয়ে 3 তলা বাড়িটা দাঁড়িয়ে আছে। দোতলার বারান্দায় কাঁপা কাঁপা আলোগুলো প্রমাণ করছে যে রতন বাড়িতে পৌঁছে গেছে। এমন সময় বাড়িটা বন্ধই থাকে। ওরা আসবে বলে রতন সব ঠিক করে রেখেছে। রতন এই বাড়ির বহুদিনের পুরনো কেয়ারটেকার। যখন জমিদার বাড়িতে পলাশদের পুরো পরিবার থাকতো তখন রতনের ঠাকুরদা এই বাড়ির খাজাঞ্চি ছিলেন। দিনে দিনে বাড়ির ছেলেমেয়েরা বাইরে গিয়ে পড়াশোনা করার জন্য কলকাতায় থাকা শুরু করলো। তারপর এক এক করে লোক কমতে কমতে এখন বাড়িটা পুরো শূন্য। মাঠের চারিদিকে একবার ভয় ভয় তাকিয়ে নেয় রিমি। কলকাতার মেয়ে, এত অন্ধকার সে কোনোদিন দেখেনি। দূরে ঝোপের মধ্যে কয়েকটা জ্বলন্ত চোখ দেখে কয়েক মুহূর্তের জন্য ভয়ে পেলেও তারপর বুঝতে পারে সেটা শেয়াল নয়, কুকুরের চোখ। রবি গাড়ি ঘুরিয়ে মাটির রাস্তা ধরে ধুলো উড়িয়ে বেরিয়ে গেল। ওর আসতে এখন আরও আধ ঘন্টা মতো সময় লাগবে। মোটা গাছের গুঁড়িগুলো কোনো মতে পার করে ওরা দুজনে এগোয় মাঠের মধ্যে দিয়ে সরু আঁকা বাঁকা রাস্তা ধরে। দূরে বাড়িগুলোর থেকে কাঁপা কাঁপা হলদেটে আলোগুলো প্রমাণ করে দিচ্ছে যে এই গ্রামে এখনো বিদ্যুৎ আসেনি। তোমাদের এখানে ইলেকট্রিসিটি নেই? রিমির প্রশ্নে পলাশ মৃদু হাসল। থাকলেও না থাকারই মতন, অর্ধেক টাইমে লো ভোল্টেজ হয়ে থাকে। তাহলে আমরা কিভাবে থাকবো? 2 দিনেরই তো ব্যাপার। কালকে সকালবেলায় বেরিয়ে যাব পুজো দিতে। পুজো সেরে রাতটা বাড়িতে কাটিয়েই পরদিন আবার ভোরবেলায় আমরা বেরিয়ে যাব পুরীর উদ্দেশ্যে। জানোই তো আমাদের বংশের নিয়ম, বিয়ের পর পর কুলদেবীর পুজো দিতে হয়। তাও কাজের চাপে 2 বছর পর আসার সুযোগ হলো, এই আর কি। রিমি আর কিছু বলল না। এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কিভাবে যে 2 রাত কাটাবে সেটা ভেবেই তার মন যেন কেমন একটা শঙ্কিত হয়ে উঠল। মাঠের মধ্যে দিয়ে লক্ষ্য করল মাঠের মাঝখানে একটা বড় গাছের গোড়ায় কিছু একটা যেন নড়ছে। পলাশের চোখ পড়তে পকেট থেকে টর্চ বের করে সে সেই দিকে ফেলতেই দেখতে পেল
ওই গাছটার গোড়ায় একজন মানুষ বসে আছে। দূর থেকেই আওয়াজ দেয়, কে কে ওখানে? টর্চের আলোটা মাঠের মাঝখানে এসে মিলিয়ে গেছে। গাছের দিকটা এখন আবার অন্ধকার হয়ে গেল। সে নির্বিকার চিত্তে নিজের কাজ করে যাচ্ছে। পলাশ লোকটার দিকে পা বাড়াতেই রিমি ওর হাতটা চেপে ধরে। ওইদিকে কেন যাচ্ছ? একটা ঠান্ডা বাতাস মাঠের এপাশ থেকে ওপাশে বয়ে গেল। ওদের সারা শরীর যেন কাঁটা দিয়ে উঠল। দূরে জঙ্গলের ভেতর একটা রাতচড়া পাখি ডেকে উঠল। আর ঠিক তখনই ওই গাছের নিচ থেকে একটা বুক ফাটা কান্নার শব্দ ভেসে আসে। ওরা আর এক মুহূর্ত অপেক্ষা না করে পড়িমড়ি করে দৌড় দেয় নিজেদের বাড়ির দিকে। বাড়ির সামনে এসে গেটটা ধরে হাঁপাতে থাকে দুজন। রিমি কোনো মতে দম নিয়ে বলল, কান্নার শব্দটা কোন মহিলার? পলাশ কিছু না বলে লোহার মূল ফটক জোরে খুলে দিতেই ঢং শব্দ করে গেটটা দেওয়ালে বাড়ি খেল। সাথে সাথে ওপর থেকে রতনদার গলা ভেসে এলো, দাদাবাবু এসে পড়েছ? পলাশ জোরে শ্বাস নিয়ে বলল, হ্যাঁ রতনদা, একটু আলো দেখাও। আসছি, অপেক্ষা করো। হ্যারিকেনের আলো নিয়ে রতন সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। এসো এসো, সেই কোন ছেলেবেলায় একবার এসেছিলে, আর আজ দুজন মিলে এলে। ওরা রতনের পিছু পিছু আলো নিয়ে ওদের দোতলায় গেল। ঘরে ঢুকে দেখল বিশাল বড় একটা পালঙ্ক ঘরের মাঝখানে রাখা। পলাশ তার উপর হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। রিমির চোখ পড়ল ঘরের দেওয়ালে। একটা বড় তৈলচিত্র দেওয়াল থেকে ঝুলছে। সেখানে একজন মহিলা উন্মুক্ত পিঠে দূরের দিকে তাকিয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না। মহিলার পায়ের কাছে একটা কলসি উপুর করা, আর সেখান থেকে জল বেয়ে মহিলার আঁচল ভিজিয়ে দিচ্ছে। ছবিটার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে রিমি। অদ্ভুত ছবিটা। পলাশ শুনতে পায়নি। সে তখন নিজের মোবাইল দেখতে ব্যস্ত। গ্রামে ঢোকার পর থেকে একটুও সিগন্যাল নেই মোবাইলে। রতন নিচে চলে গেছে জল খাবার আনতে। রিমি বাড়ির ছাদের দিকে তাকায়। তাদের কলকাতার দুই বাড়িতে ছাদ এত উপরে নেই। কড়িবর্গা দেওয়া ছাদ থেকে একটা লণ্ঠন ঝুলছে। যদিও তার অধিকাংশ কাঁচই ভেঙে গেছে, শুধু মাঝখানের দুটো মোটা মোটা মোমবাতি লাগানো আছে। তাতেই হলদে আলো ছড়িয়ে পড়েছে। রিমি আবার ছবিটার দিকে ফিরে যায়। ছবিটার উপর হাত দিতে মনে হয় ছবিটা যেন সামান্য ভেজা ভেজা, আর পরক্ষণেই মনে হয় সেই মহিলা যেন মুখ ফিরিয়ে তার দিকে একবার তাকালো। ভয়ের চোটে হাতটা সরিয়ে ছিটকে সরে আসে। আবার ভালো করে দেখল, না, ছবিটা আগের মতোই আছে। রতন ততক্ষণে খাবারের প্লেট নিয়ে ওপরে এসে গেছে। টেবিলের ওপর খাবারের প্লেটটা রেখে বলল, তোমরা খাওয়া দাওয়া করে নাও, রবিও এসে গেছে, ওকে নিচে খেতে দিয়ে দিয়েছি। আজ রাত হয়ে গেছে, আর কাল ভোরেই ফিরে যাবে কলকাতায়। রিমির মনে হয় কথাটা কানে ঢুকলো না। ছবিটাকে দেখে যাচ্ছে। রতন বলল, অত মন দিয়ে কি দেখছো বৌদি? এই ছবিটা কার আঁকা? একটা দীর্ঘশ্বাস ফেলে রতন বলল, তোমার শ্বশুর বাড়ির জ্ঞাতি দুলালচন্দ্র লাহিড়ির আঁকা। সেকালে নাম করা শিল্পী ছিলেন। ও ছবিটা ভালো নয় বৌদি, আমি খেয়াল করিনি, না হলে সরিয়ে দিতাম। রিমি আর কিছু বলল না। পলাশ প্লেট থেকে একটা লুচিতে সাদা আলুর তরকারিটা মাখিয়ে মুখে পুড়ে বলল, ভালো না কেন রতনদা? রতন সেই কথার উত্তর না দিয়ে বলল, আর তোমরা খাও, লুচি লাগলে আমি নিয়ে আসবো। এই সময় রবি ওদের মালপত্র নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলো। রাতের পোশাক নিয়ে রিমি বলল, আমি একটু স্নান করে তারপরে খাওয়া দাওয়া করব। রতন একটা হ্যারিকেন এগিয়ে দিয়ে বলল, দোতলায় তো কলঘর নেই, নিচে যেতে হবে। বেশ, কোনো অসুবিধা নেই। মাঠের লাগোয়া বড় বাউন্ডারি করা দেওয়ালের লাগোয়া এই বাড়ির কলঘর।
হ্যারিকেন নিয়ে বাথরুমে ঢুকে রিমি আগে চারপাশটা ভালো করে দেখে নিল। যেটা ভেবেছিল সেরকম নয়। রতন যথেষ্টই ভালোভাবে পরিষ্কার করে রেখেছে। 2 বালতি জলও ভরা রয়েছে। ঠান্ডাটা বেশ ভালোই এদিকে, কিন্তু স্নান না করলেই নয়। স্নান সেরে ওপরে উঠে দেখল পলাশ বিছানায় টান টান হয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে। খাবারগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে, আর কিছুতেই খেতে ইচ্ছে করলো না ওর। ফটোটার দিকে নজর পড়তেই দেখল সেটার ওপর রতনদা একটা চাদর চাপা দিয়ে রেখেছে। রিমির ইচ্ছে হলো চাদরটা টেনে খুলে দেয়, কিন্তু কি দরকার? ফটোটা দেখে তারও যে খুব একটা ভালো লেগেছে তা তো নয়। খাটের ওপর চুপ করে বসে এই সব ভাবছিল, তখনই দেখল রতন দরজার বাইরে দাঁড়িয়ে। বৌদি, খাবারগুলো খেলেন না? আমার ইচ্ছা করছে না রতনদা, তুমি নিয়েই যাও। আচ্ছা। মাথা নেড়ে রতন প্লেটগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই রিমির মাঠের ঘটনাটা মনে পড়তেই রতনকে বলল, আমরা আসার সময় দেখলাম মাঠের মাঝখানে একটা বড় গাছ। কোন গাছ চিনতে পারিনি। সেই গাছের নিচেই একজন বৃদ্ধা এতটা রাতে কি যেন একটা করছিল। আমরা ওইদিকে এগিয়ে যাব, ঠিক তখনই কিরকম একটা বিকট শব্দ করে কেঁদে উঠল। অন্ধকারে বুঝতে না পেরে খুব তাড়াতাড়ি পালিয়ে এসছি। উনি কে তুমি কি জানো রতনদা? হলদেটে আলোয় রতনের চোখ মুখের ভাব যে পরিবর্তন হয়ে গেল সেটা রিমি বুঝতে পারল। তোমরা ওকে দেখেছো? অনেকটা দূর থেকে একবার দেখতে পেয়েছি, কাছে যাইনি। ও পাগলি। রিমি বুঝতে পারল রতন কিছু একটা চেপে গেল। রতন আবার বলল, আমি বেরিয়ে গেলেই দরজাটা বন্ধ করে দিও, বলেও তোমরা রাতে বাইরে যেও না। কেন? পুরনো বাড়ি, সাপ পোকামাকড়ের বাসা হয়ে রয়েছে। কতদিন পর এই বাড়ি খোলা হলো, তাই বলছি। এই বলে সে চলে গেল। রিমি এবার বুঝতে পারল এই ঘটনার কোনো উত্তর রতন দেবে না। রাতের খাওয়া শেষ করে বিছানায় শুতেই পলাশের চোখ ভারী হয়ে আসে, কিন্তু রিমির কিছুতেই ঘুম আসছে না। রিমি একটা পাতলা চাদর গায়ে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। দূরে মাঠের দিকে তাকিয়ে তার মনে হলো অন্ধকারে কুয়াশারা যেন গা জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। ওই গাছটার দিকে তাকিয়ে ওর গা শিরশির করে ওঠে। নিচের রান্নাঘর থেকে ঠুং ঠুং শব্দ ভেসে আসছে। বুঝলো রতনদা এখনো ঘুমায়নি। সিঁড়ি বেয়ে নিচে ধীরে ধীরে নেমে এলো রান্নাঘরের দিকে। দরজার সামনে এসে দাঁড়াতে রতন হাতের কাজ থামিয়ে প্রশ্ন করল, চা খাবে বৌদি? না, একটু বাইরে বসতে এলাম, ঘুম আসছে না। পাশের ঘর থেকে রবির মৃদুর নাক ডাকার শব্দ আসছে। রিমি ভয় ভয় দেখল গাঢ় অন্ধকার চারপাশকে ঘিরে রেখেছে। মৃদু ঝিঁঝি পোকার ডাক ভেসে আসছে। দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক শুনে গাটা ছমছম করে উঠল। রিমি বলল, রাত যে এত কালো হয় আগে তো কোনোদিনও বুঝতেই পারিনি। রতন 2 কাপ চা করে নিয়ে বারান্দায় এসেছে। রিমির দিকে একটা কাপ এগিয়ে দিয়ে বলল, খাও। তুমি কিভাবে জানলে রতনদা যে আমার সত্যিই চা খেতে ইচ্ছা করছে? মানুষটা অল্প একটু হাসলো। তোমরা যে রাত বিরেতে চা খাও সে আমি জানি। নিজেও চায়ের কাপে লম্বা চুমুক দিয়ে রতন বলল, বৌদিমণি, তখন তুমি আমায় জিজ্ঞেস করলে ভেবেছিলাম তোমার কাছে ঘটনাটা বলবো, কিন্তু না জানালেও বিপদ হতে পারে। হ্যাঁ, আমিও ভাবছিলাম আমি আর একবার জানতে চাইবো বিষয়টা কি। রতন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ গো বৌদি, ওই বৃদ্ধা আর কেউ নয়, তোমাদেরই এক আত্মীয়, তোমার দাদা শ্বশুরের ছোট ভাইয়ের ছেলের বউ মহামায়া। বলছো কি? ওর মাথা ঠিক নেই গো। ওর স্বামী দুলালচন্দ্র লাহিড়ী খুব ভালো ছবি আঁকতো। একদিন কোথায় যেন চলে গেল, তারপর থেকেই মায়া এভাবে ঘুরে বেড়ায়। কিন্তু মা তো কিছুই বলেননি যে এখানে কোনো আত্মীয় আছেন। এত বছর ধরে আমি তো কিছুই জানি না। কেন, গিন্নিমা তোমাদের রাত বিরেতে পথে ঘাটে বেরোতে বারণ করে দেয়নি?
হ্যাঁ, মা আমায় বলেছেন সন্ধ্যের পরে আর বাইরে না বেরোতে, কিন্তু দুটো দিনের তো ব্যাপার, সেই আলাদা করে কিছু বলেননি। ঘটনাটা একটু খুলে বলো তো। রতন গুছিয়ে নিয়ে বলতে শুরু করলো। অনেক বছর আগের কথা। মহামায়াকে সবাই মায়া বলে ডাকত। তখন তোমার দাদা শ্বশুর সবাইকে নিয়ে শহরে চলে গেছেন। এ বাড়িতে মহামায়ার শাশুড়ি, সে আর দুলালচন্দ্র থাকতো। আমার বাবা তখন এই বাড়িতে কাজ করতেন। বাবার মুখে সব শুনেছিলাম। 15-16 বছর বয়সে মায়াকে বিয়ে করে নিয়ে আসে দুলালচন্দ্র। মায়া টুকটুক করে সারা বাড়িতে ঘুরে বেড়াতো। এত বড় বাড়িটা ওর পায়ের নুপুরের আওয়াজে একেবারে ঝমঝম করত। ওই যে তোমাদের ঘরে অত বড় ছবিটা দেখছ, ওইটা কিন্তু মায়ার ছবি। দুলালচন্দ্র নিজে এঁকেছিলেন। কলকাতার অনেক বড় বড় জায়গায় ওর ছবি বিক্রি হতো। মাসের পর মাস বউ আর মাকে এই বাড়িতে রেখে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। সেই সময় গ্রামে ভীষণ খরা দেখা দেয়। জলের কষ্টে মানুষের প্রাণ যায় যায় অবস্থা। পুকুর শুকিয়ে সব মাছ ভেসে উঠেছে। গ্রামের লোকেরা ছুটে আসে এই বাড়িতে। দুলালচন্দ্র তখন এই বাড়িতেই ছিলেন। ঠিক করলেন একটা বড় পুকুর কাটবেন, কিন্তু পুকুরে জল আর উঠল না। শেষে ঠিক করলে মাঠের মাঝখানে একটা কুয়ো কাটবে, কিন্তু কুয়ো শুকনো, জল উঠল না। দিন 3 পর একদিন সকালে গ্রামের লোক দেখলো কুয়ো স্বচ্ছ টলটলে জলে ভরে উঠেছে। অবাক কাণ্ড! তারপর তারা দেখলো এক সাধু কুয়োর পাশে বসে সেই জলে তার ঝোলা ফেলে দিবে। সবার চোখের সামনে জল এক লাফে আরো খানিকটা বেড়ে গেল। ম্যাজিক নাকি? তা জানি না, তবে সবাই বলতো ওটা ইচ্ছে পূরণ কুয়ো। নিজের প্রিয় জিনিস দিলে সে মনের ইচ্ছা পূরণ করে, তবে নির্লোভ হয়ে কিছু চাইতে হবে, না হলে ইচ্ছে পূরণ হবে না। গ্রামের লোক থেকে শুরু করে এই লাইরি বাড়ির সবাই অবাক হয়ে দেখেছিল সেই কাণ্ড। কিছুদিন পরেই জলের সমস্যা মিটে গেল। লোকজন ইচ্ছে পূরণ করার জন্য জলে নিজের প্রিয় জিনিস ফেলতে লাগলো, কিন্তু বেশিরভাগের ইচ্ছে পূরণ হতো না, আর সেই ভেট দেওয়া বস্তু কুয়ো ফিরিয়ে দিত। ইচ্ছে পূরণ না হওয়ায় লোকজনের উৎসাহ ধীরে ধীরে কমতে লাগলো। সাধু কিন্তু কোথাও গেলেন না। মাঠের কোণে ঝুপড়ি বেঁধে ওই গ্রামে রয়ে গেলেন। মহামায়া তাকে দুবেলা খাবার পাঠিয়ে দিত। একদিন সে নিজে গেল খাবার নিয়ে। খাবার দিয়েই সে চলে যাচ্ছিল, কিন্তু সাধুটাকে পিছন থেকে ডাকলেন, মা। অমন স্নেহের ডাক শুনে মহামায়ার নিজেকে ধরে রাখতে পারেনি। হাউ হাউ করে কেঁদে ফেলেছিল। সাধু বললেন, মা, তোর স্বামীর অন্য একটি সংসার আছে, তাই সে তোর কাছে আসে না। তুই একটা অশুদ্ধ গাছের চারা এনে ওই কুয়োর ধারে পুঁতে ফেল। সেই গাছের পাতার ছায়া যেদিন জলে পড়বে, সেদিন আমি তোকে বলবো কিভাবে তোর মনস্কামনা পূর্ণ হবে। একটা অশ্বত্থ গাছের চারা এনে কুয়োর ধারে পুঁতে দিল। গাছটা কয়েকদিনের মধ্যেই একেবারে সজীব হয়ে বড় বড় পাতা বেরিয়ে এলো। মাস 6 মধ্যেই গাছটা পাতা একেবারে ঢেকে গেল। সেদিন দুপুরবেলা মহামায়া সাধুর জন্য খাবার নিয়ে কুয়োর পাশে এসে উপস্থিত হলো। আশেপাশে কেউ ছিল না সেদিন। মহামায়া জলের দিকে তাকিয়ে দেখে সত্যি সত্যি জলের মধ্যে গাছের পাতার ছায়া দেখা যাচ্ছে। কিন্তু সেই দিনের পর থেকে সাধুকে আর গ্রামে দেখতে পাওয়া যায়নি। রতন থামলে রিমি প্রশ্ন করল, তারপর কি হলো? তারপর যে কি হলো সেটাই তো সবচেয়ে অবাক করা ব্যাপার। কয়েকদিনের মধ্যেই মহামায়ার স্বামী কোথায় যেন নিরুদ্দেশ হয়ে গেল, আর এই বাড়ির 3 তলার ছাদের ওপর থেকে গিন্নিমা পড়ে গিয়ে মারা গেলেন। তারপর থেকে মহামায়া পাগলের মতো হয়ে সারাদিন এই কুয়োর পাশে বসে থাকে আর বিড়বিড় করে কি যেন বলে। রিমি উঠে যায় চাতালের দিকে, 3 তলার দিকে তাকায়। আকাশে মেঘের আড়াল থেকে চাঁদটা উঁকি দিয়েছে।
চাতালের মাঝখানে দাঁড়িয়ে রতনকে প্রশ্ন করল। এইখানেই পড়ে গেছিল গিন্নিমা? এদিকে পলাশ রিমিকে দেখতে না পেয়ে নিচে এসে ওখানে দেখে তাড়াতাড়ি করে হাত ধরে ওকে ভেতরে টেনে নিয়ে আসে। রাত্রিবেলা এসব কি করছো? হ্যাঁ, রিমি একটু অদ্ভুত হাসি দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। রতন বাড়ির গেটটা ধরে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, ঠিক ওখানেই গিন্নিমার শরীরটা পড়েছিল। পলাশ একবার রতনের দিকে তাকায়। এই ঘটনা তার জানা। রেগে গিয়ে বিড়বিড় করে বলল, ডিসকাস্টিং! রাতের বেলা এইসব আলোচনা করছো ওর সঙ্গে? পলাশ সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার সময় বলল, আমি উপরে গেলাম রতনদা, তুমি শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। দোতলায় ঘরের দরজাটা ভেজিয়ে রাখা। ঠেলতেই মনে হলো মেঝেতে জল পড়েছে। দরজার বাইরে থেকেই পলাশ বলল, রিমি, রিমি, এই ঘরের মধ্যে এত জল এলো কোথা থেকে? খাটের ওপর রিমি বসে আছে, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। এগিয়ে গিয়ে দেখে মেঝের ওপর একটা কলসি উপুর করা, আর রিমি ঠিক দেওয়ালে টাঙানো ছবির মতো পিঠ আলগা করে বসে আছে। তার শাড়ির আঁচল মেঝেতে গড়াগড়ি দিচ্ছে। পলাশ অবাক হয়ে প্রশ্ন করল, এসব কি? একটা অদ্ভুত কণ্ঠে এসে বলল, দেখো তো, আমাকে ওই ছবির মহামায়ার মতো লাগছে না? দেখো দেখো। একটা চাদর নিয়ে তাড়াতাড়ি রিমির গায়ে জড়িয়ে দিয়ে পলাশ বলল, শীতকালে এভাবে আলগা গায়ে বসে থাকলে যে কোনো মুহূর্তে ঠান্ডা লেগে জ্বর আসতে পারে। তুমি কি পাগল হলে নাকি? আর সারা ঘরে এরকম জলই বা ফেলে রেখেছো কেন? রিমি কিছু না বলে আবার ছবিটার দিকে এগিয়ে গেল। পলাশের কেমন একটা অস্বস্তি হচ্ছিল। সে নিজেই কাপড় এনে সারা ঘরের জল মুছল। রতন সারাদিন পরিশ্রম করে এই মাত্র শুয়েছে, তাই আর ডাকতে ইচ্ছে করলো না। ওহ, কালকে অনেক সকালে বেরোতে হবে আমাদের। রিমি, তুমি শুয়ে পড়ো। পলাশ একটু বিরক্ত হয়ে কথাগুলো বলল। রাত তখন 2টো কি 2:30 বাজে। রিমির চোখে ঘুম নেই। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। মাথার মধ্যে অনবরত ঘুরছে রতনের বলা কথাগুলো। সত্যি সত্যি ওই কুয়োতে কি যা চাওয়া যায় তাই পাওয়া যায়? কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য দুলালচন্দ্র আর সেই সাধু নিরুদ্দেশ হয়ে গেল? প্রশ্নগুলো রিমির মাথার মধ্যে সমানে ঘুরছিল। বারান্দায় দাঁড়িয়ে মাঠের দিকে তাকায়। আধফালি চাঁদটা মেঘের আড়াল থেকে মাঠের মাঝখানে একটা আলো ফেলছে। পরিষ্কার বোঝা না গেলেও বড় গাছটাকে এখান থেকে দেখতে পাওয়া গেল। রিমি মনে মনে ভাবে, কাল সকালেই তো বেরিয়ে যাব, ফিরতে ফিরতে রাত হবে, পরের দিন সোজা পুরী। এটাই শেষ সুযোগ। ব্যাগের ভেতর থেকে ফোনটা নিয়ে নিঃশব্দে বেরিয়ে এলো বাড়ির বাইরে। বিস্তীর্ণ মাঠটা শূন্য বুকে যেন তার অপেক্ষায় বসে আছে। ধীর পায়ে এগিয়ে গেল সেই গাছের দিকে। মাঠের মাঝে ফোনটা অন করতেই একের পর এক মেসেজ ঢুকছে। রিমি জানে মেসেজগুলো কার। সাথে সাথে ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে নিলয়ের নাম দেখে রিমির বুকটা মুচড়ে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে ফোনটা ধরল। ওইদিকে কান্নার শব্দে বুঝতে পারল নিলয় কাঁদছে। এরকম করো না নিলয়, আমি কোনো মতেই তোমার সঙ্গে দেখা করতে পারবো না। ফোনের ওপাশ থেকে নিলয় প্রশ্ন করল, কেন নয় রিমি? কলকাতায় তোমার আত্মীয় স্বজন থাকে, এখানে তো কেউ নেই। কতদিন তোমায় দেখিনি রিমি। রিমির গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ল। নিলয় প্রশ্ন করল, তোমরা এখন কোথায়? আমি পলাশের গ্রামে এসেছি। কালকে সকালে ওদের কুলদেবীর ওখানে পুজো দিতে যাব, তারপরে ওখান থেকে সোজা পুরী। তুমি এখনো ভেবে দেখো রিমি। কি ভেবে দেখবো? আর কতদিন এই বিয়েকে টানবে রিমি? আমি আমি কিছু জানি না। কালকে রাতের দিকে ওই গ্রামে চলে যাচ্ছি, তারপরে এখান থেকেই। একটা তীব্র পাপ বোধ রিমিকে জড়িয়ে ধরে। কিছু না বলেই ফোনটা কেটে দেয় সে। বাড়ির লোক জোর করেই পলাশের সাথে বিয়ে দিয়ে দিয়েছিল। সরকারি চাকরির সামনে সামান্য প্রাইভেট স্কুলের মাস্টারের কী বা মূল্য আছে? রিমি বাধ্য হয়ে সবটা মেনেও নিয়েছিল।
আজ রতনের মুখেই গ্রামের কুয়োর গল্পটা শুনে তার মনের মধ্যে একটা সুপ্ত বাসনা জেগে উঠেছে। ধীর পায়ে মাঠের মাঝখানে কুয়োটার কাছে এগিয়ে গেল রিমি। তার এখন আর সেই ভয়টা করছে না। ঝুঁকে দেখে কুয়োর মধ্যে। অন্ধকারে কুয়োর ভেতরটাকে দেখে মনে হয় যেন কোনো কালো পিচ্ছিল পদার্থ ওর ভেতর নড়াচড়া করছে। ভাঙা চাঁদের প্রতিবিম্ব কুয়োর জলে পড়ে কেমন যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছে। কি মনে হতে কানের দুল দুটো খুলে ফেলল রিমি। রতনদা বলেছিল নিজের কোনো প্রিয় জিনিস দিলে সে তার মনের ইচ্ছে পূরণ করে। দুল দুটো জলে ফেলে দিয়ে এই বিড়বিড় করে নিজের মনের ইচ্ছে বলল। পেছন থেকে তখন কেউ বলে উঠল, গয়না নেয় না, গয়না ওর পছন্দ না। তোমার সবচেয়ে প্রিয় জিনিস তুমি দিতে পারবে? রিমি অন্ধকারে ছিটকে পড়ে গেল। কে কে আপনি? রিমি দেখল একজন বয়স্কা মহিলা হাতে একটা থালা ধরে দাঁড়িয়ে আছে। মনে পড়ল রতনদার কথাগুলো। কে 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 আপনি? আপনি আপনি মহামায়া? মহামায়া? বৃদ্ধা কোনো উত্তর দেয় না। কি চাই তোর? এই কুয়োর ধারে কেন এসেছিস? রিমি কোনো কথা না বলে তাড়াতাড়ি বাড়ির দিকে পা বাড়ায়। ঠিক তখনই সে খেয়াল করলো কুয়োর জলে বৃদ্ধা নিচু হয়ে কুয়োর ভেতরে কাউকে যেন ডাকছে। এসো, ভাত নিয়ে এসেছি, খেয়ে যাও। রিমির সারা শরীর যেন পাথরের মতো শক্ত হয়ে যায়। ঘুরে তাকিয়ে বৃদ্ধাকে প্রশ্ন করল, আপনি আপনি কাকে ডাকছেন? ওর ভিতরে, ওর ভিতরে কি আছে? কে আছে ওর ভিতরে? আমার স্বামী। রিমির চোখ বড় বড় হয়ে যায়। মানে? আমার স্বামী ওই কুয়োর মধ্যেই থাকে। রিমি বুঝলো মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে ভদ্রমহিলার। আর কিছু না বলে রিমি হাঁটা লাগালো বাড়ির দিকে। যদি পলাশের ঘুম ভেঙে যায় তাহলে একটা বিচ্ছিরি কাণ্ড হবে। ফোনটাকে আবার বন্ধ করে দিল। বৃদ্ধা পেছন থেকে ঘর ঘরে কণ্ঠস্বরে বলল, নিয়ে যা তোর কানের দুল। বললাম না এসব ওর চাই না। তোর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসকে যদি এই কুয়োর জলে ফেলে দিতে পারিস তবেই তোর মনস্কামনা পূরণ করবে। এই বলে রিমির পায়ের দিকে কিছু একটা ছুঁড়ে ফেলল। সেটা রিমির পায়ে লাগলো। নিচু হয়ে সেটা তুলে নিয়ে দেখে ওর কানের দুল দুটোই মাটিতে পড়ে আছে। রিমি পাথর হয়ে যায়। নিজের হাতে গভীর জলে ওটা ফেলেছিল, সেটা বৃদ্ধার হাতে কিভাবে এলো? তার মানে কি সত্যিই কুয়োর জলে কেউ থাকে? সেই মরা চাঁদের আলোয় রিমি দেখলো দুটো হাত কুয়োর বাইরে বেরিয়ে এসেছে। বৃদ্ধার হাতে ধরা থাবাগুলো সেই হাতটা ওর ভেতরে নিয়ে যাচ্ছে, আবার বাইরে বেরিয়ে আসছে। রিমি কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করে, ওটা ওটা কি কি ওটা? বৃদ্ধা রিমির দিকে না তাকিয়ে বলে, আমার স্বামী। বললাম না সবচেয়ে প্রিয় জিনিস দিতে হয়। ওর চেয়ে প্রিয় জিনিস আমার কাছে আর কি ছিল বল? রিমি ধপ করে মাঠের মাঝখানে বসে পড়ল। হাত দুটো আবার কুয়োর ভেতরে নেমে গেছে। বৃদ্ধা সেই কুয়োর পাড়ে বসে আছে। জানিস, সেই সাধু বাবা আমায় বলেছিল নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা দিলেই তবেই মনস্কামনা পূর্ণ হবে। আমি নিজের সমস্ত গয়না দিয়ে দিয়েছিলাম। পরের দিন এই কুয়োর পাড়ে সব গয়না পড়েছিল। তখনই বুঝেছি এই কোনো জড় বস্তু স্বীকার করে না, তার চাই প্রাণ, তর তাজা প্রাণ। আমার স্বামীকে বলেছিলাম সব কথা। আমার পাগল বলেছিল, পাগল। পরে সবার চোখের আড়ালে লোক দিয়ে ওই সাধু বাবাকে মেরে
গ্রাম ছাড়া করলো। দিনের পর দিন লোকটা শহরে পড়ে থাকতো। একদিন এক চাকরের মুখে শুনলাম সত্যি সত্যি শহরে তারা আরেকখানা সংসার আছে। বিশ্বাস করবে, পায়ের নিচ থেকে মাটি এক মুহূর্তে সরে গিয়েছিল। কিছুদিন পর মা চিঠি লিখল বাড়িতে আসার জন্য। তখন আমার ভীষণ অসুখ, হয়তো ভেবেছিল আমি আর বাঁচব না, তাই শেষ দেখা করতে এসেছিল। ভুলিয়ে ভালিয়ে কোনো মতে নিয়ে গিয়েছিলাম এই কুয়োর ধারে রাতের বেলায়। তারপর থেকে ওই কুয়োর মধ্যেই থাকে। রিমির বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। আপনি আপনি কি চেয়েছিলেন? বৃদ্ধা শরীরটাকে খুব কষ্ট করে সোজা করে দাঁড় করিয়ে পেটের ওপর হাত দিয়ে বলল, সন্তান চেয়েছিলাম, সন্তান। এই দেখ দেখ, এখনো সে আমার মধ্যেই আছে। বৃদ্ধা শেষ কথাগুলো আর সহ্য করতে পারল না, দৌড় লাগালো বাড়ির দিকে। পেছন থেকে বৃদ্ধার অট্টহাসি শোনা গেল। তোর সবচেয়ে প্রিয় জিনিসকে দিলেই তবেই তোর মনস্কামনা পূর্ণ হবে। কথাগুলো শুনে রিমিও পেছনে কিছু দেখল না। বাড়ির দিকে গেট পেরিয়ে ঢুকতে যাবে, দেখে পলাশ দাঁড়িয়ে আছে। বুক কেঁপে উঠল। পলাশ প্রশ্ন করল, কি ব্যাপার রিমি, এত রাতে তুমি কোথায় গিয়েছিলে? রিমি নিজেকে সামলে নিয়ে বলল, তোমাদেরই এক আত্মীয় মহামায়ের কাছে গিয়েছিলাম। পলাশ চিৎকার করে উঠল, রিমি, তোমার মাথা ঠিক আছে কি? তুমি জানো রতনদার যে ঘটনাটা তোমায় শুনিয়েছে সেটা আজ থেকে প্রায় 150 বছর আগেকার কথা। 150 বছর? হ্যাঁ রিমি, এই ঘটনাটা বহুদিন আগেকার। রতনদা রাতের বেলা নেশা করে, সেই নেশার ঘড়ি এসব বলেছে। কোনো মানুষ কি 150 বছর বাঁচে? রিমির শরীরটা শক্ত হয়ে আসছে। ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে আসার আগেই রিমি হাতে ধরা দুল দুটো পলাশের দিকে এগিয়ে দিয়ে শরীরটাকে ছেড়ে দিল। পলাশ বুঝতে পারল না এই দুল দুটো দিয়ে ও ঠিক কী করবে। অজ্ঞান রিমিকে কোলে তুলে নিয়ে দোতলার ঘরে শুইয়ে দিল। পলাশ সারা রাত আর চোখের পাতা এক করতে পারেনি। রিনির গা জ্বরে পুড়ে যাচ্ছে, মাথায় ঘুরছে এই অবস্থায় কালকে সকালে কিভাবে নিয়ে ওকে বের হবে। পরদিন সকালে দিদির যখন ঘুম ভাঙল তখন 8টা বাজে, কিন্তু আকাশ দেবীর অবস্থা খুব খারাপ। ভোর রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কুলদেবীর মন্দির পাহাড়ের ওপর, এই অবস্থায় সেই মন্দিরে যাওয়া একেবারেই অসম্ভব। এদিকে পরশু পুরীর হোটেল বুকিং আছে, ফোনেও সকাল থেকে কোনো নেটওয়ার্ক নেই। মোবাইলটা বন্ধ করে ঘরের মধ্যে পায়চারি করছিল পিলাস। রিমি উঠে বসতেই রতন চা দিয়ে গেছে। এখন তোমার শরীর কেমন আছে? মাথা নাড়ল। কাল রাতের বেলা তুমি মাঠের মধ্যে গিয়ে ঠিক কি করছিলে বলো তো? রাতের সমস্ত ঘটনা তার যেন স্বপ্নের মতো মনে হলো। সাথে সাথে কানে হাত দিয়ে বোঝার চেষ্টা করলো কাল রাতে যেটা ঘটেছে সেটা সত্যি কিনা। আমার কানের দুলগুলো, আমার কানের দুল দুটো। পলাশ টেবিলের ওপর থেকে দুল দুটো ওর হাতে দিয়ে বলল, কাল রাতে মাঠ থেকে ছুটে এসে তুমি দুল দুটো আমার হাতে দিয়েই অজ্ঞান হয়ে গিয়েছিলে। রিমি কোনো উত্তর না দিয়ে চাদর দিয়ে নিজের সারা শরীরটা ঢেকে নিল। জ্বরে মাথাটা গরম হয়ে উঠেছে। মোবাইলের স্ক্রিনটা অন করতেই দেখলো নিলয়ের মেসেজ এসেছে। তাড়াতাড়ি মোবাইলটা বন্ধ করে দিল। পুলিশ বারান্দা দাঁড়িয়ে এক মনে সিগারেট টানছিল, ওর পাশে এসে দাঁড়ালো রিমি। আকাশের গায়ে যেন কেউ কালি মাখিয়ে দিয়েছে, এত অন্ধকার যে মাঠের গাছটা পর্যন্ত দেখা যাচ্ছে না। আমরা আজকে পুজো দিতে যাব না? না, আজ আর বেরোনো সম্ভব নয়। রতন বলছিল ওই জায়গাটা পাহাড়ের একটু উপরের দিকে, ওখান থেকে যদি ধস নামে তাহলে রাস্তায় আটকে পড়ার সম্ভাবনা আছে। পুরীর হোটেলও তো বুক করাই আছে, ফোন করে যে ক্যান্সেল করব সে উপায়ও নেই। কি যে করব না কিছুই বুঝে উঠতে পারছি না। কালকে পুজো দিয়ে ফিরে চলো, আমাদের যাওয়ার দরকার নেই ওখানে।
পলাশ একটা অদ্ভুত দৃষ্টি নিয়ে সামনের দিকে তাকায়। পলাশের প্রচণ্ড রাগ হলো। কিছু না বলে সিগারেটটা ফেলে দিতে গিয়েও সে কোনো মতে পিছিয়ে গেল। যেমন রিমি বারান্দায় দাঁড়িয়ে মাঠের দিকে তাকিয়েছিল, মাথা ঘুরছে। নিলয় কিভাবে আসবে এই দুচোখের মধ্যে? ঘুম ভাঙতে রিমি বুঝতে পারল আবার জ্বর এসেছে। কতক্ষণ ঘুমিয়েছিল তার খেয়াল নেই। বিছানার এক পাশ ফাঁকা। ঘরের আশেপাশে পলাশকে কোথাও দেখতে পেল না। গলা শুকিয়ে এসেছে। জলের খোঁজে বিছানার পাশে জলের বোতল হাতে নিতেই দেখল সেটা ফাঁকা। কোনো মতে টলতে টলতে বিছানায় উঠে বসল সে। ঘরটা অন্ধকার হয়ে এসেছে। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখে সেখানেও ঘোর আধার। ঘড়ি না দেখলে বোঝার উপায় নেই যে দুপুর। বারান্দায় এসে একবার ডাক দেয়, রতনদা। কোনো উত্তর এলো না। খালি বাড়িতে সনসন করে বাতাস হাহাকার করে কেঁদে বেড়াচ্ছে। রিমির মনে হলো সারা বাড়িতে সে একা। অন্ধকার সিঁড়ির কোণে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে রিমি ভাবল, কে কে ওখানে? কোনো উত্তর পেল না। রিমির শাড়ির আঁচল মাটিতে লুটোচ্ছে। সারা শরীর যেন জ্বলন্ত কয়লা। পা টেনে টেনে সিঁড়ির দিকে এগোয়। গলার স্বর বেরোচ্ছে না। জিভটা এত ভারী আর শুকনো হয়ে গেছে যে ঢোক গিলতেও কষ্ট হচ্ছে। সিঁড়ির সামনে আসতেই ছায়ামূর্তিটা আস্তে আস্তে মিলিয়ে গেল। একতলায় নেমে এসে দেখল সারা বাড়িতে মানুষের কোনো চিহ্ন নেই। সব ঘরের দরজা হাট করে খোলা। রতন, পলাশ, কারোর চিহ্ন পর্যন্ত নেই। পরিচিত গানের শব্দ শুনে বুঝতে পারল ওর ফোন বাজছে। ফিরে যাওয়ার আগে রান্নাঘর থেকে জল গড়িয়ে খেয়ে ওপরে গিয়ে দেখল ফোনে 3টে মিসড কল। শাশুড়ি মায়ের ফোন। হ্যালো মা। বলতেই ওপার থেকে কথাগুলো কাটা কাটা শব্দে ভেসে এলো। তোমরা কোথায়? বাবুকে ফোনে পাচ্ছি না। শব্দগুলো যান্ত্রিক কণ্ঠস্বরের মতো শোনাচ্ছে। আবার বললেন, এইমাত্র রতনের বাড়ি থেকে ফোন এলো। ও তো গত সপ্তাহে ওই বাড়ির ছাদ পরিষ্কার করতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে। যান্ত্রিক একটা শব্দ হচ্ছে ফোনের ওপাশ থেকে। শেষের কথাগুলো কিছুই বুঝতে পারল না রিমি। হঠাৎ আশপাশ কেমন নিস্তব্ধ হয়ে গেছে। ফোনটা রাখতে গিয়েই একটা জিনিস দেখে থমকে গেল সে। এখানে এসেছে অক্টোবরের 3 তারিখ। হিসেব মতো আজকে 4 তারিখ হওয়ার কথা, কিন্তু মোবাইলে দেখাচ্ছে আজ 5 তারিখ। তার মানে গোটা একটা দিন জ্বরের ঘোরে বিছানায় পড়েছিল। অথচ পলাশ একবার ডাকলো না। একটা তীব্র বিতৃষ্ণা সারা শরীরে খেলে গেল। পেট গুলিয়ে তেতো ঢেকুর উঠে এলো। পলাশকে ফোন করলো। যান্ত্রিক কণ্ঠস্বর জানান দিল যে ফোন নেটওয়ার্কের বাইরে। তার ফোনেও একটা টাওয়ারের লাইন জীবিত আছে। মনে মনে ভাবল, পলাশ কি তবে আমায় একা রেখে দিয়ে চলে গেল? এটা ভাবতেই ভীষণ ভয় করল রিমির। কি মনে হতে নিলয়কে একবার ফোন করলো। নিলয়ের ফোনটাও বেজে গেল, কিন্তু কেউ ধরল না। গ্রামে গিয়ে কারোর কাছে এক্ষুনি সাহায্য চাইতে হবে। এভাবে জনশূন্য পুরীতে তো একা থাকতে পারবো না। টলমল শরীরে রিমি এগিয়ে গেল মাঠের দিকে। মাঠের মাঝে এসে চারদিকে তাকিয়ে দেখল সুতোয় বোনা তুষের মতো মেঘগুলো যেন মাঠের ওপর নেমে এসেছে। রিমি পায়ে পায়ে এগোয় কুয়োর দিকে। ঘোলাটে অন্ধকারে গাছের নিচটা আরও অন্ধকার মনে হলো। নিলয়ের ফোনে আরেকবার ফোন করলো। পরিচিত রিংটোনটা তার কানে এলো। বাতাস এত জোরে বইছে যে পা ফেলে এগোতে কষ্ট হচ্ছে। ফোনটা আশেপাশে কোথাও আছে। আবার ফোন করলো। এবার স্পষ্ট শুনতে পাচ্ছে। ওই বড় গাছটার দিকে ফোনটা শব্দ ভেসে আসছে। সেদিকে দৌড়ে যায়। দেখলো 2টো ফোন পাশাপাশি পড়ে আছে, একটা নিলয়ের আর একটা পলাশের। দুটোই হাতে তুলে নেয়, চিৎকার করে ডাকে, পলাশ, নিলয়, তোমরা কোথায়? পলাশ! কোথাও কোনো শব্দ নেই। তার মনে হয় পৃথিবীতে সে একাই বেঁচে আছে, বাকি সবাই চির ঘুমে শায়িত। একটু এগিয়ে যেতেই হোঁচট খেয়ে মাটিতে ধূপ করে পড়ে গেল। সামলে উঠে দেখল মাটির ওপর কেউ উপর হয়ে শুয়ে আছে। শরীরটা উল্টো করে দেখল নিলয়ের নিথর শরীরটা পড়ে আছে। তার চোখগুলো বিস্ফারিত, গলার ওপর 5 আঙুলের কালশিটের স্পষ্ট দাগ বোঝা যাচ্ছে। অবাক হয়ে ওর চোখের দিকে তাকিয়ে থাকে রিমি।
গলা দিয়ে যেন শব্দ বেরোচ্ছে না। সে বিশ্বাস করতে পারছে না যে নিলয় আর নেই। আরো একবার জোরে জোরে ডাকলো, নিলয়! নিলয়! নিলয়ের নাকের কোল বেয়ে রক্ত গড়িয়ে আসছে। রিমি আঁচল দিয়ে মোছাতে গেল, তখনই বৃষ্টিটা ঝমঝম করে নামল। আকাশের দিকে তাকিয়ে রিমির মনে হলো আকাশও যেন তার কষ্টে বুক ফাটা চিৎকার করে কাঁদছে। বৃষ্টির ফোঁটাগুলো তীরের ফলার মতো শরীর ছুঁতে কেঁপে উঠল শরীর। জ্বরে চোখ খুলে তাকাতে পারছে না, আর এখানে এক মুহূর্ত বসে থাকতে পারছে না রিমি। মনে হচ্ছে যে যে কোনো মুহূর্তে যেন অজ্ঞান হয়ে পড়ে যাবে। পলাশ! পলাশ! নাম ধরে আবার দুবার ডাকলো। ওর ডাকটা আর্তনাদের মতো শোনালো। খালি মাঠের মধ্যে সে এখন নিলয়ের শরীরটা নিয়ে কি করবে এই ভেবে কোনো মতে উঠে দাঁড়ালো। যদি রতনদাকে একবার পাওয়া যায় তাহলে। এই ভেবে মাঠ পেরিয়ে কোনো মতে টলতে টলতে বাড়ির সামনে এসে পৌঁছয়। পেছনের মাঠ এখন নিকষ আঁধারে ডুবে গেছে। বাড়ির ভেতর ঢুকতে গিয়ে চাতালের দিকে তাকিয়ে পা দুটো আটকে গেল। মনে হলো কেউ যেন সেখানে দাঁড়িয়ে আছে। রিমি এগিয়ে যায় সেই আবছায়া মূর্তির দিকে। বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধা মহামায়া। পলাশের বলা কথাগুলো তার মাথায় এখন আর কিছু নেই। বৃদ্ধার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, ঘোর পাশের নিলয়ের শরীরটা পড়ে গেছে। বৃদ্ধা সর্দি বসা গলায় বলল, জানি রে মেয়ে, কাল রাতেই তো তোর স্বামী ওকে গলা টিপে খুন করে ওর শরীরটাকে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল। তুই তো জানিস কুয়ো মানুষের সবচেয়ে পছন্দের জিনিসটা ছাড়া কিছুই নেয় না, তাই তো ফেরত পাঠিয়ে দিয়েছে। রিমি বাড়ির চাতালে ধপ করে বসে পড়ল। পলাশ! পলাশ খুন করেছে? একটা অট্টহাসি হেসে মহামায়া বলল, সেদিন রাতে আমার স্বামীকে যখন বলিয়ে কুয়োয় ডুবিয়ে মেরে তারপর আমি এই বাড়িতে ফিরে এসেছিলাম, আমার শাশুড়িকে সবটা বলতেই আমার এই কোমরে একটা লাথি মেরেছিলাম। এই বলে আঁচলটা সরিয়ে দিল বৃদ্ধা। রিমি দেখলো চামড়ার আস্তরণ সরে গিয়ে একটা কালো দাগ দেখা যাচ্ছে। মহামায়ার শরীর মহিলার না পুরুষের আলাদা করে বোঝার উপায় নেই। গায়ের চামড়া এত ঝুলে গেছে যে মনে হচ্ছে হাড়ের ওপর আলগা করে বসানো। মহামায়া আবার বলতে শুরু করলো, তারপর থেকে এই কোমরটা আর সোজা করতে পারি না রে। কোমর বেঁকিয়ে মহামায়া সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। মন্ত্রমুগ্ধের মতো রিমি তাকে অনুসরণ করলো। সে দেখল তিনতলার ছাদের উপর পলাশ হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। ও ছুটে গেল ওর দিকে, দু হাতে কলার চেপে জিজ্ঞেস করলো, ও তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে তুমি তুমি কেন ওকে খুন করেছো? বলো, কেন খুন করেছো ওকে? ও কি ক্ষতি করেছিল তোমার? পলাশের মুখটা এমনভাবে বাঁধা যে একটা শব্দ পর্যন্ত বেরোচ্ছে না, শুধু মৃদু গোঙানি ভেসে এলো। মহামায়া তখন ছাদের ঠিক মাঝখানে দাঁড়িয়ে নিচে চাতালের দিকে তাকিয়ে আছে। রিমি দেখল মহামায়ার ঝুঁকে পড়া শরীরটা কোনো জাদু মন্ত্র বলে যেন সোজা হয়ে গেছে। এখন তাকে দেখলে মনে হয় সে যেন কোনো 30 বছরের নারী। সেখানে দাঁড়িয়েই বলল, একটা জিনিস দেখবি? এই বলে চাতালের দিকে ইশারা করলো। আমার শাশুড়ির রাগের চোটে আমার হাত পা বেঁধে ছাদে নিয়ে এসেছিলেন। তারপর তার বাঁধা চাকরকে বলেছিলেন ছাদের থেকে আমায় ছুঁড়ে ফেলে দিতে, যাতে পুরো ঘটনাটা আত্মহত্যার মতো লাগে। কিন্তু পারেনি। আমি সেই রাতে সবার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। ঘুমিয়ে পড়তেই তাকে ছাদের থেকে টুপ করে ফেলে দিয়েছি। দেখবি কেমন করে? এই বলে পলাশের শরীরটাকে একটা খেলনার মতো টান দিয়ে নিচে ফেলে দিল। রিমি কিছু বলার আগেই দেখলো বাতাস কেটে শরীরটা নিচে পড়ে গেল। একটা ধূপ করে শব্দ হলো, তারপর কালচে রক্তে ভেসে গেল চাতালটা।
রিমি চিৎকার করে ওঠে। না 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 না, আমি এত মৃত্যু দেখতে পাচ্ছি না আমি। আশেপাশে কারোর কোনো শব্দ নেই। চোখ ঘুরিয়ে দেখল ছাদে সে একাই বসে আছে। টলমলে পায়ে আবার সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি করে নিচে এসে দেখল পলাশের শরীরটা দুবার সামান্য কেঁপে নিথর হয়ে গেল। তার চোখও এখনো বিস্ফারিত, যেন সে বিশ্বাস করতে পারছে না এরকম কিছু একটা হতে পারে। আবার ছাদের দিকে তাকায় রিমি। খোলা চুলে একজন দাঁড়িয়ে আছে, তার শাড়ির আঁচল বাতাসে উড়ছে। রিমির এক মুহূর্তের জন্য মনে হলো ছাদে যেন সেই দাঁড়িয়ে আছে। রিমির হাত পা নিজের নিয়ন্ত্রণে নেই, কেউ যেন তাকে চালনা করছে। পলাশের শরীরটাকে টানতে টানতে নিয়ে চলল সে কুয়োর দিকে। অবিশ্রান্ত বৃষ্টিধারা যেন জল ছড়া দেওয়ার মতো তার আগে আগে চলেছে, আর তার পিছু পিছু স্রোতের মতো জল সমস্ত প্রমাণ মিটিয়ে দিয়ে রিমির সঙ্গে এগোচ্ছে মাঠের দিকে। কুয়োর পাশে আসতে দেখল মহামায়া সেখানে দাঁড়িয়ে আছে। তার মনে হলো অতিথির অপেক্ষায় কুয়ো যেন অনেক দিন ধরে অপেক্ষা করছে। এরপর সেই জলে একটা মৃদু আলোড়ন সৃষ্টি হলো। কিছু একটা কুয়োর স্যাঁতস্যাঁতে পাথুরে দেওয়াল বেয়ে ধীরে ধীরে উঠে আসছে। দূরে কোথাও জোরে বাজ পড়ল। সেই সাদা ফ্যাকাশে আলোয় রিমি দেখল একটা ফুলে ওঠা সাদা শরীর জলের গভীর থেকে ধীর পায়ে উঠে আসছে। তার ভেসে ওঠা হাত দুটো কি যেন চাইছে। পলাশের শরীরটা জলের মধ্যে ঝুপ করে ফেলে দিল রিমি। ফুলে ওঠা সাদা হাত শরীরটাকে নিয়ে গভীর জলে তলিয়ে গেল। রিমির অবাক লাগে, এত বড় একটা মানুষকে কি অবলীলা এসে জলে ফেলে দিল। এত শক্তি সে পাচ্ছে কোত্থেকে নিজেও বুঝতে পারছে না। মহামায়া হাততালি দিয়ে ওঠে। এবার আবার ছুটি, এবার থেকে তুই ওদের দেখভাল করবি, কেমন? রিমি মাথা নেড়ে বলল, আচ্ছা। আবার বিদ্যুৎ চমকে ওঠে। রিমি দেখল বৃষ্টির জলের মধ্যে কোথায় যেন মহামায়ার অবয়ব মিলিয়ে গেল। নিলয়ের নিথর শরীরটাকে কোলের মধ্যে নিয়ে কুয়োর পাড়েই বসে পড়ল রিমি। ও এখন দিব্যি শান্ত হয়ে রয়েছে। সে তার প্রিয় জিনিস পেয়ে গেছে। মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হতেই একটা বিরক্তিসূচক শব্দ ভেসে এলো অর্পণের মুখ থেকে। তোমার এই পুজো পুজো বাতিকের জন্য এই অবস্থা। এখন এই ফাঁকা মাঠে গাড়িটাকে নিয়ে কি করি? এখানে তো লোকজনেরও কোনো চিহ্ন দেখছি না। সুকন্যা পাশ থেকে বলল, আমি কি জানতাম তোমার গাড়ি খারাপ হয়ে যাবে? তোমার বন্ধুই তো বলেছিল শীতল গ্রামের মা শীতলার মন্দির ভীষণ জাগ্রত, তাই তো এলাম। অর্পণ মোবাইল বের করলো। নেটওয়ার্ক নেই। ধুর, টাওয়ার নেই। এটা এখন একটা টর্চ ছাড়া আর কিচ্ছু নয়। এই বলে মোবাইলটা পেছনের সিটের ওপর ছুঁড়ে দিল। সুকন্যা বরাবর শান্ত, কাঁচুমাচু হয়ে বসে রইল। অর্পণ বলল, আমি একটু আসছি। এই বলে কোড়ে আঙুল দেখিয়ে নেমে গেল। নামার আগে বলল, তুমি গাড়িতে বসো, আমি এই গাছের দিক থেকে আসছি। অর্পণ গেছে প্রায় 20 মিনিট। তার আসবার কোনো নাম নেই। সুকন্যার এবার ভয় করছে। ফোনের টর্চটা জ্বালিয়ে ধীরে ধীরে গাড়ি থেকে নামল। অন্ধকারে গাছটা এমন ধূপসি হয়ে রয়েছে যে সেদিকে আলো ফেলেও কিছু দেখতে পেল না। শুধু থেকে থেকে খচখচ করে একটা শব্দ হচ্ছে। সুকন্যা মনে মনে ভাবে, হয়তো কোনো ইঁদুর বা কুকুর জাতীয় প্রাণী মাটি খুঁড়ছে। দুবার ডাকলো, অর্পণ, অর্পণ। কোনো শব্দ নেই। কিন্তু এই গাছটার নিচে কিছু একটা নড়ছে অনেকক্ষণ থেকে। ধীর পায়ে এগিয়ে যায় সুকন্যা। কাঁপা কাঁপা গলায় বলল, অর্পণ প্লিজ, এখন এইভাবে ভয় দেখিও না। একদম ভালো লাগছে না, ভীষণ ভয়। কথা শেষ হওয়ার আগে একটা খিলখিলে হাসির শব্দ শুনতে পেল। মোবাইলের আলোটা আরেকবার ফেললো কুয়োর নিচের দিকে। দেখলো কুয়োর পাশে গুটিসুটি মেরে দুজন বসে আছে। গুটিয়ে যাওয়া চামড়া বলে দিচ্ছে যে এদের বয়স অন্তত 90-এর ঘরে। একজন পুরুষ আর একজন মহিলা।
তাদের বিস্ফারিত চোখ দুটোর দিকে তাকিয়ে সুকন্যা আর এক পা এগোতে পারল না। ওরা সম্মিলিত স্বরে বলে ওঠে, পালিয়ে যা, শিগগির পালিয়ে যা। পালিয়ে যা, শিগগির পালিয়ে যা, পালিয়ে যা। সুকন্যার গলা থেকে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো, কান্না যেন গলা ঠেলে বেরিয়ে আসবে। অর্পণ, তুমি কোথায়? অর্পণ, আমি এখানে সুকন্যা, এসো, এদিকে এসো। ওর মনে হলো কুয়োর ভেতর থেকে অর্পণের গলা ভেসে আসছে। আবার সেই অপার্থিব কণ্ঠস্বর বলল, এই তো আমি, এখানে এসো। জলের ভেতর থেকে দুটো হাত এমনভাবে বেরিয়ে আছে যেন মনে হয় কিছু একটার অপেক্ষায় রয়েছে। দূর থেকে সুকন্যার মনে হলো জলের মধ্যে কেউ যেন খুব জোরে দাপাদাপি করছে। হঠাৎ সুকন্যার হাত ধরে কেউ যেন প্রাণপণে দৌড়তে থাকে গাড়ির দিকে। মরা চাঁদের আলোয় একবার পরিচিত হাতের স্পর্শ পেয়ে শান্ত হয়ে গেল ইন্দ্রিয়গুলো। তারা ছুটে চলেছে মাঠের ভেতর দিয়ে। দৌড়তে দৌড়তে সুকন্যা একবার পেছন ফিরে দেখল সেই জ্বলন্ত চারটে চোখের দৃষ্টি এখন অনেক শান্ত। এখনো সেই অপার্থিব স্বর বলে চলেছে, পালিয়ে যা।